আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনামগুলো, সাথে রয়েছে আমরা দুজন, আমি রহমান রাশেদ এবং আমি ফারজানা নিশি। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁকে গার্ড অফ অনার দেয় সশস্ত্র বাহিনী। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি। পরে স্মৃতিসৌধ, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সাভার জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সাথে ছিলেন 3 বাহিনীর প্রধান। শনিবার সকাল 10:30টার দিকে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন রাষ্ট্রপ্রধান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে সশস্ত্র সালাম দেয় সশস্ত্র বাহিনীর চৌকস দল। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। স্মৃতিসৌধ প্রাঙ্গণে রোপণ করেন একটি গাছ। 71-এ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শুরু করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 71 থেকে 24 দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কাজ করতে সক্ষম হবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নবনিযুক্ত 3 মন্ত্রী এবং 2 প্রতিমন্ত্রী আসেন সাভার স্মৃতিসৌধে। শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি, করেন মোনাজাত। শ্রদ্ধা শেষে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান স্থানীয় সরকার মন্ত্রী। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে প্রাধান্য পাবে দেশের স্বার্থ। প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো শর্ত দেয়া হয়নি বলেও দাবি করেন তিনি। বারবার বাংলাদেশের গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যাহত হয়েছে এবং বারবার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে এদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য। যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রাউন্ড ওয়ার্ক করার বিষয় আছে। এরপর শ্রদ্ধা জানাতে আসেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ সময় তিনি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করার অঙ্গীকার করেন। দায়িত্ব পেয়েছি, কালকে থেকে অফিস করা আরম্ভ করব। আমি গেলে আসলে বুঝতে পারবো যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং আসলে প্র্যাকটিক্যাল কি প্রবলেম আসে। এদিন নতুন মন্ত্রীরা জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানান। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা এবং গতি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেড়েছে। তাই কাজের সুবিধার্থে 2 প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজি প্রেসিডেন্সি উনি জয়লাভ করেছেন। আগামী 1 বছর উনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। তো অবশ্যই মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং সরকারের কাজ আরও বেগবান করার লক্ষ্যে সরকার অবশ্যই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। রাষ্ট্রপতি নির্বাচনে আলোচিত সমালোচিত ইস্যু সংবিধানের 70 অনুচ্ছেদ। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন শুধু 70 অনুচ্ছেদই নয়, বর্তমান প্রক্রিয়া গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটাই এখন প্রশ্নবিদ্ধ। কারো কারো মতে এখন যে কাঠামো রয়েছে তা ঠিকঠাকভাবে কাজ করছে, তবে ভবিষ্যতে পরিবর্তন আনা যেতে পারে। আশিকিন প্রিন্স বাকিটা জানাবেন। 1972 থেকে 26 প্রণয়নের পর থেকেই সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। হালে সেই বিতর্কের আগুন উস্কে দিয়েছে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিরোধীদের নানা মন্তব্য, যা ভবিষ্যতে পরিবর্তনের আশ্বাস দিয়েছে সরকারও। বিএনপির 31 দফাতেও এমন প্রতিশ্রুতিই আছে। বিষয়টি নিয়ে কথা হয় সরকার ও রাজনীতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা এই বিশ্লেষকের সাথে। তার মতে শুধু 70 অনুচ্ছেদই নয়, রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান প্রক্রিয়াটি গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটি প্রশ্নবিদ্ধ। রাষ্ট্রপতির নির্বাচন আপনার সংসদীয় প্রক্রিয়ার অংশ নয়, এটি রাষ্ট্রপতির নির্বাচন আইন দ্বারা পরিচালিত হয়, সেহেতু সংবিধানের 70 অনুচ্ছেদ এখানে প্রযোজ্য নয়।
তাহলে সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন, হ্যাঁ, তাদের প্রার্থীকে। কিন্তু যেহেতু নির্বাচন পদ্ধতি এখানে উন্মুক্ত, ফলে আপনার সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিবেন না তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ক্যারিয়ারের স্বার্থে। তো এইটাকে আমি যেটা মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা আপনার গ্রহণযোগ্য নয়। নির্বাচনটা হওয়া উচিত আপনার গোপন ব্যালটের মাধ্যমে। যদিও এর বিরুদ্ধ মতও রয়েছে, যেমন এই বিশ্লেষকের মতে বিদ্যমান সংসদীয় ব্যবস্থায় এখন যে কাঠামো রয়েছে তা ঠিকঠাক কাজ করছে, তবে ভবিষ্যতে পরিবর্তন আনা যেতে পারে। আপনি যদি সংবিধানকে পরিবর্তন না করেন, সিস্টেম পরিবর্তন না করেন, আমরা যদি সংসদীয় ব্যবস্থায় থাকি, রাষ্ট্রপতি এভাবে থাকাই ভালো, অথবা মিক্স ব্যবস্থা গেলে সেটা নিয়ে আমাদের আলাপ করতে হবে। এই জন্য বলছি, বাংলাদেশে যে রাষ্ট্র সংস্কারের আলাপটা হয়েছে, এই আলাপের মৌলিক জায়গা মিস করে গেছে আলী রিয়াজ স্যার। এই মৌলিক জায়গাটা হলো যে আপনি আসলে প্রথম ঠিক করতে হবে আপনি সংসদীয় ব্যবস্থা থাকবেন, না রাষ্ট্রপতি ব্যবস্থা যাবেন, নাকি মিক্স ব্যবস্থা যাবেন, নাকি আপনি নিজে একটা ইনোভেট করবেন। আমাদের রাষ্ট্র সংস্কার কমিশন না ইনোভেট করেছে, না সংসদীয় ব্যবস্থা ছিল, না রাষ্ট্রপতি ব্যবস্থা ছিল, না ফরাসি ব্যবস্থা গিয়েছে। তারা একদম নিজের মতো একটা কিছু চাপিয়ে দিয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী চাইলেও নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু করতে পারবেন না সংসদ সদস্যরা। সেক্ষেত্রে হারাতে হবে সংসদীয় আসন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ঠাকুরগাঁও এক আসন শূন্য ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার পরদিন থেকে ঠাকুরগাঁও এক আসনটি শূন্য হয়েছে। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তির অনুলিপি নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তাঁকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা। নতুন সড়ক সেতু নির্মাণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এতে ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বরিশালের রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা এই রুটটি বেছে নেওয়া হয়। শিগগিরই এর সম্ভাব্যতা যাচাই করা হবে। এদিকে প্রধানমন্ত্রী কার্যালয়ে আরেকটি সভায় স্বাস্থ্যসেবাকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। অন্য প্রসঙ্গ, কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 6 বাংলাদেশের মরদেহ দেশে আনা হয়েছে। আজ বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে একসাথে পৌঁছায় 5 মরদেহ। এদের মধ্যে 4 জন একই পরিবারের। আর সকালে ভোমরা বন্দর দিয়ে মরদেহ আনা হয় একজনের। সাতক্ষীরায় দাফন করা হয়েছে তাকে। গিয়েছিলেন চিকিৎসা করে সুস্থ হতে, ফিরলেন মর্মান্তিক আগুনে মরদেহ হয়ে। কলকাতায় দুর্ঘটনার 4 দিন পর সড়কপথে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হলো 5 বাংলাদেশের মরদেহ। এদের মধ্যে কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক দেবাশিস দত্তের পরিবারই 4 জন, আরেকজন সাভারের ব্যবসায়ী। এরকম একটা মুহূর্ত এখানে, যেখানে পরিবারের লোকজন সবাই লাশের জন্য অপেক্ষা করছে, সেইখানে হাই কমিশনার আরও কিছু ইচ্ছা করলে করতে পারত। এই দেবাশিসের উপরেই পরিবারটি ডিপেন্ডেন্ট ছিল, একেবারে পরিবারটি পথে বসে গেছে। এর আগে ভোমরার স্থলবন্দর দিয়ে আনা হয় সাতক্ষীরার আলিমুজ্জামান নামে একজনের মরদেহ। গ্রামের বাড়ি বড়েয়ায়, দাফন করা হয় সেখানে। এলাকার ছেলে বিলিয়ে পোলাপান নিয়ে ধনী গরিব, শুধু ধনীদের গরিবদের নিয়েও ওই মর্মা করত। তারালি ইউনিয়নবাসী খুবই মর্মাহত। আল্লাহ পাক যেন তাকে সর্বোচ্চ ভেস্তের মাকাম দান করেন, আমরা সবাই দোয়া করব। গেল বুধবার কলকাতায় হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন 7 বাংলাদেশি। দেশে আনা হলো 6 জনের মরদেহ। বাকি আরেকজনের সৎকার হয় পশ্চিমবঙ্গে। মাফতুহা মিলি, চ্যানেল 24।
এখনও কাটেনি গ্যাস সংকট, এতে সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বাসাবাড়ির রান্না করার গ্যাসের সংকট ভোগান্তি বাড়িয়েছে রাজধানীবাসীর। এদিকে টানা 3 দিন বন্ধ থাকার পর মহেশখালীতে এক্সিলেটর এনার্জি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ চালু হয়েছে। সময়ের সাথে গেল 1 মাস থেকে কেবলই দীর্ঘ হয়েছে সিএনজি ফিলিং স্টেশনে গাড়ির এই সারি। এ সময়ে ক্যালেন্ডারের পাতা বদলেছে, কিন্তু গ্যাস সরবরাহের উন্নতি হয়নি। ভাড়ায় চালিত গাড়ির চালকদের চিন্তা জমা খরচ তুলবার। ভাদ্রের প্রখর তাপ আর ভ্যাপসা গরম দুর্ভোগ আরও বাড়ায় চালকদের। ইনকাম অনেকটা কমে গেছে, যেহেতু গ্যাস নাই তাহলে আমাদের ইনকাম কিভাবে হয়? এখন তো গ্যাসই পাওয়া যাচ্ছে না। অনেকটাই ক্লান্ত লাগতেছে, খারাপ লাগতেছে। এখনো খাওয়া দাওয়া হয়নি, কারণ খাওয়া দাওয়া কীভাবে করবো? কারণ গ্যাস না নিতে পারলে তো আমরা গাড়ি চালাতে পারবো। দৈনিক মনে করেন সিরিয়াল দিয়ে সকালে এসে গ্যাসটা নিলে যদি একটা টিপটা মারলে পরে আবার এই গ্যাসের জন্য সিরিয়াল দেওয়ার ঘন্টার পর ঘন্টা সিরিয়াল থেকে, অথচ গ্যাস ঠিক মতো আমরা পাই না। চাহিদার 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের দৈনিক সরবরাহ আছে অর্ধেকের কিছু বেশি। এতে বড় ঘাটতি দেখা দিয়েছে বিদ্যুৎ, পরিবহন, রপ্তানিমুখী উৎপাদন ও বাসাবাড়ির গ্যাসে। আর চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে না পেরে অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছেন পাম্প কর্তৃপক্ষ। 4টা নজেল চলে, এখন প্রেশার কমের কারণে 2টা নজেল চালাই দিছি আমরা, কিন্তু অনেকক্ষণ সিরিয়াল লাগে, অনেক পাম্প বন্ধ থাকে, লাইনে গ্যাস নাই। এই জন্য যাদের যেই পাম্পগুলোতে গ্যাস আছে ওই পাম্পগুলোতে দীর্ঘ সিরিয়াল। অনেক সময় গ্যাস থাকে, আমাদের সেলও বেশি থাকে। এখন গাড়িতে গ্যাস কম গেলে তো আমাদের সেলও কমে যাবে, সেল কম। বিশেষজ্ঞরা মনে করেন আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধিতে সুদূর প্রসারী পরিকল্পনা করতে না পারলে জ্বালানির এই সংকট থেকে দ্রুতই বের হতে পারবে না বাংলাদেশ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। জ্বালানির সমস্যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যার সমাধানে সময় লাগবে। ঢাকা চেম্বারের এক সেমিনারে এসব কথা বললেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন এই বছর 5000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে। সমস্যা তো আমরা তো একদিনে সমাধান করতে পারবো না, এটা তো আমরা একটা ইনহেরিট করেছি একটা প্রবলেম, এবং বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা টাইম, সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। কারো বাধায় সুনাই নদীতে নৌকা বাইচ বন্ধ হবে না বলে জানালেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। চ্যানেল 24-কে তিনি বলেছেন, নৌকা বাইচ গ্রামীণ ঐতিহ্যবাহী একটি খেলা, এটি বন্ধের প্রশ্নই আসে না। নৌকা বাইচ করতে চাই, তো এখানে কোনো যদি সমস্যা থাকে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে তাদের সাথে বসার জন্য। এছাড়া স্থানীয় এমপি মহোদয়ের সাথে আমি কথা বলেছি, হ্যাঁ, উনিও বিষয়টা দেখতেছেন যাতে কোনো সমস্যা না হয়। নৌকা বাইচ এটা ঐতিহ্যবাহী খেলা, এটা যাতে সুস্থভাবে হয় এই জন্য আমরা চাই। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইন্সে কনসার্ট বন্ধ বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদা না দেয়ায় হামলার শিকার চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে গিয়ে তিনি বলেন, সেখানকার পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকাতে এরকম যে গান বাজনা, সিনেমা, এই সমস্ত এগুলো প্রায় একটা বহু বছর যাবত তাদের মধ্যে এটা একটু প্রায় নিষিদ্ধের মতো এলাকা। সেইটা ওখানকার পরিস্থিতি আলাদা। তো পরিবেশ বিবেচনায়, পরিস্থিতি বিবেচনায় যেখানে যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নিয়েছে। আদর্শ ভিন্ন হলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। রাজধানীতে এক আলোচনায় তিনি কথা বলেন। আর প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, রাজনীতির পরিবর্তনকে এগিয়ে নিতে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। দল মত পথের ঊর্ধ্বে উঠে গণ-অভ্যুত্থানে যেমন ছিল, আমরা প্রত্যেকে বৃহত্তর জাতীয় স্বার্থে এক জায়গায় থাকবো। আমাদের যে রাজনৈতিক আদর্শ বা মূল্যবোধই থাকুক না কেন, আমরা গণতান্ত্রিক ভিত্তিটাকে অন্তত পক্ষে আরো শক্তিশালী করব এবং দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, জনগণের কল্যাণের প্রশ্নে আমাদের এক থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়েই রাজনীতিতে গুণগত পরিবর্তন শুরু হয়েছে। এই সংস্কৃতির পরিবর্তন না হলে যে আন্দোলন সংগ্রাম বাংলাদেশে হয়েছে, এটি অবশ্যই শহীদদের আকাঙ্ক্ষার সঙ্গে মিলবে না। হলুদের দিন বাসায় পুলিশের হানা, পালিয়ে যায় বর, অথচ 2 দিন পরই বিয়ে। প্রশ্ন উঠে, আইন বড় নাকি মানবিকতা? এমন অদ্ভুত এক বিয়ে আর গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বিচারিক ইতিহাসে অনন্য নজির গড়লেন
প্রধান বিচারপতি। আরও জানাচ্ছেন মাসুদুর রহমান। চলছিল গায়ে হলুদের অনুষ্ঠান, আত্মীয় স্বজনদের উপস্থিতিতে একটি আনন্দঘন পরিবেশ। কিন্তু আচমকা আয়োজনে হাজির পুলিশ। জানা যায়, যার গায়ে হলুদ তাকেই গ্রেপ্তারের পরোয়ানা নিয়ে হাজির হয়েছে তারা। ঘটনার আকস্মিকতায় পালাতে বাধ্য হয় বর। গায়ে হলুদের 3 দিন পর হওয়ার কথা বিয়ের অনুষ্ঠান। বরকনের পরিবার কমিউনিটি সেন্টার ভাড়া করা সহ সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছিল। কিন্তু বরের বিরুদ্ধে তো গ্রেপ্তারি পরোয়ানা। এ অবস্থায় গেল বুধবার হাইকোর্টে আগাম জামিন চাওয়া হয়, কিন্তু আদেশের দিন পিছিয়ে রাখা হয় বৃহস্পতিবার। এদিন সাধারণত হাইকোর্টে এ ধরনের শুনানি হয় না, তাই বরের আইনজীবী নেন অপ্রচলিত কৌশল। যান প্রধান বিচারপতির কাছে। একজন জুনিয়র আইনজীবী আসলেন আমার কাছে, কি করণীয় স্যার এই অবস্থায়? তখন কিছু অতীতের কথা মনে পড়ল যে এই সিচুয়েশনে করণীয় কি। তখন আমরা অতীতে বিভিন্ন সময় এগুলো করেছি যে মাননীয় প্রধান বিচারপতির কাছে এই বিষয়টা তুলে ধরা যায়, আর মাননীয় প্রধান বিচারপতি চাইলে ইনস্ট্যান্টলি একটি মোকদ্দমা শোনানোর ব্যবস্থাও করতে পারেন। সব শুনে প্রধান বিচারপতি শুধু এই মামলা শুনানির জন্য স্পেশাল বেঞ্চ করে দেন। সেখানেই জামিন পান বর। আইনজীবী বলছেন, এমন নজির বিচারিক ইতিহাসে খুব একটা নেই। যে একজন টকবকে তরুণের বিয়ের দিন নির্ধারিত হয়েছে আগামীকালকে শুক্রবার, কিন্তু এই অবস্থায় একটি ওয়ারেন্ট জারি হয়ে গেছে নিম্ন আদালত থেকে, একটি সিআর কেস। তো তার আগাম জামিন আমি চাইব, কিন্তু হাইকোর্টে তো কোনো বেঞ্চ নাই, আজকে তো কারো কোনো মোশন পাওয়ার নাই। তখন মাননীয় প্রধান বিচারপতি আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি করতে পারি। তা আমি বললাম যে মাই লর্ড, অতীতে আমরা দেখেছি আপনি চাইলে একটি বেঞ্চকে বিশেষভাবে শুধুমাত্র এই মামলাটা শুনানি করার জন্য সাময়িক সময়ের জন্য নির্দেশ দিতে পারেন। আইনি মারপ্যাচের জট খুলে শুক্রবার ধুমধাম করে বিয়ের পিড়িতে বসেন বরকনে। পরিচয় গোপন রাখার শর্তে বর বললেন, এমন দুর্ভাগ্যজনক ঘটনা যেন আর কারোর সাথে না হয়। বৃহস্পতিবার আমার জামিনটা হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে কোটি শুকরিয়া। আপনাদের দোয়ায় আর কি আমি গতকালকে বিয়েটা করতে পেরেছি। না হলে আসলে তো মানে সম্ভবত না, এটা তো আসলে মেয়ে পক্ষের প্রোগ্রাম, মেয়ে পক্ষ না হলে তো আসলে একটা ইয়াতে পড়ে যেত। গেল 18 আগস্ট প্রতারণার মামলায় ঢাকার সিএমএম আদালত জারি করেন বরের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। খাগড়াছড়িতে হঠাৎ অস্বাভাবিক বর্ষণে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বলা হচ্ছে মেঘ বিস্ফোরণের কারণেই এমন বৃষ্টিপাত। গতকাল মধ্যরাতে টানা 3 ঘন্টা বৃষ্টিপাত হয় জেলায়, যাতে 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ফলে সকাল হতেই মাইনী নদী এবং চেঙ্গি নদী উপচে পড়ে। এতে খাগড়াছড়ি সদর, মহালছড়ি ও দীঘিনালার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। ডুবে যায় দীঘিনালা মেরুং সড়ক, তলিয়ে যায় মানুষের বাড়িঘর, গ্রামীণ রাস্তাঘাট ও ফসলি জমি। লংদো এবং সাজেকের সাথে ব্যাহত হয়ে যায় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়ে মানুষজন, তবে বিকেলের পর ধীরে ধীরে নামতে শুরু করে পানি।